আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব আরশাদ মাহমুদ। জনাব আরশাদ মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব ধন্যবাদ। আরশাদ মাহমুদ, আজকে আলোচনার বিষয়টি আসলে বলার দরকারই পড়ে না, কারণ সারা দেশে এখন একটা শোকাবহ পরিবেশ। আহ বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর আজকে ওনার দাফন জানাজা সব হচ্ছে। তো এই প্রেক্ষিতে নানাজন নানাভাবে কথা বলছে। আমিও দেখলাম যে আপনি এর মাঝে আপনার ফেসবুকে আপনি একটা পোস্ট দিয়েছেন, ওনার সঙ্গে আপনি কিছু ব্যক্তিগত স্মৃতিচারণ করেছেন আপনি। তো আজকে আমি আপনার কাছ থেকে ওই জিনিসগুলোকে জানতে চাই যে আপনি ওনাকে কিভাবে দেখেছেন, রাষ্ট্রনায়ক হিসেবে, ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে আপনার মানে অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমি ওনাকে অনেকদিন থেকেই আহ, চিনি চিনি এই অর্থে সাংবাদিক হিসেবে, আমার সঙ্গে কোনো ব্যক্তিগত সম্পর্ক না। তো প্রথমে আমার যতদূর মনে পড়ছে, আপনার হয়তো খেয়াল আছে যে 1982 সালে জেনারেল এরশাদ ক্ষমতা নেওয়ার পরে বিএনপি ক্ষমতাচ্যুত হয়, তখন জাস্টিস সাত্তার ছিলেন এই প্রেসিডেন্ট। তো জি। এটা বিএনপি তখন ওই অবস্থায় বিএনপি একটা টালমাটালের অবস্থার মধ্যে পড়ে, এবং দলের নেতৃত্ব কে দেবেন, জিয়াউর রহমান নাই। তো এই সময়ে তখন দলে, আপনি তো জানেন যে বিএনপি তো কোনো একটা আহ, মানে ওই অর্থে আদর্শগত দল না, মানে বিভিন্ন আদর্শের মানুষ ওই ওই ছাতার নিচে এক হয়েছিলেন। তার মধ্যে ডানপন্থীরা ছিলেন, বামপন্থীরা ছিলেন, উগ্র ইসলামিস্টরা ছিলেন, সবাই ছিলেন। তো যা হোক, এই দলকে এখন কিভাবে ধরে রাখা যায়, তাদের ওই তখনকার নেতৃত্বের মধ্যে এটা নিয়ে অনেক আহ আলাপ আলোচনা, দ্বন্দ্ব, এগুলো শুরু হলো। তো তখন তারা সিদ্ধান্ত নিল যে আহ, তার স্ত্রী, অর্থাৎ তার বিধবা স্ত্রী বেগম খালেদা জিয়াকে এই পদে, মানে সভাপতি বানানো হবে। তো যেটা হলো সেটাই হয়েছে, এবং আমরা দেখেছি যে আগেও আওয়ামী লীগের ক্ষেত্রেও সেই একই ব্যাপার হয়েছিল। জাতির জনকের মৃত্যুর পর তার মেয়েকে আহ, সভানেত্রী করার ফলে দলের ভাঙন ঠেকানো গেল। ঠিক এক্স্যাক্টলি ওই একই একই কায়দায় বেগম জিয়া তখন দলের নেতৃত্বে আসলেন। তো তারপর থেকেই সাংবাদিক হিসেবে অন্যান্যদের মতো আমারও তার সঙ্গে যোগাযোগ শুরু হয়। আর আমার একটা সুবিধা মনে হয় এটা আপনি ছিল আপনি যে তখন আপনি তখন কোথায় চাকরি, আপনি তখন কোন মিডিয়া শুনেছিলেন? তখন আমি নিউ হলিডে আর নিউ নেশন, মানে নিউ নেশন থেকে ইয়ে করে কাজ করে তারপরে সম্ভবত হলিডেতে আমি জয়েন করেছি, এরকম একটা সময়। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আম, তার তো বছর দুয়েক পরেই আমার নিউ ইয়র্ক টাইমসে আমি সংবাদদাতা হিসেবে নিয়োগ পাই, মানে 1985 সালে। এবং তারপর থেকে বেগম জিয়ার সঙ্গে আমার খুব রেগুলার, মানে ওনাকে আমি সাক্ষাৎকার নিতাম ফোনে কিংবা যে। তো আপনাদের একটা নিশ্চয়ই মনে আছে, উনি তখন থাকতেন ক্যান্টনমেন্টে। তো জি ক্যান্টনমেন্ট একটা সংরক্ষিত এলাকা, সবাই তো সেখানে যেতে পারতো না। তো সেই জন্য উনি ওই সাংবাদিক বা অন্যান্যদের সাথে দেখা সাক্ষাৎ করতেন। কর্নেল মুস্তাফিজুর রহমান ছিলেন বিএনপির একজন নেতা, জিয়াউর রহমানের জি সময় জি। সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, পরে বেগম হুম, জিয়ার সময় উনি পররাষ্ট্রমন্ত্রী হন। তো ওই জি। কর্নেল মুস্তাফিজ আর গুলশানের বাসায় সাধারণত উনি সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন। তো ওখানে আমার বেশ কয়েকবার ওনার সাথে যোগাযোগ হয়েছে। তো প্রথম সাক্ষাতেই আমার যেটা মনে হলো যে তাকে আমাকে খুবই ধীর স্থির, ভদ্র, বিনয়ী একজন মানুষ। উনি খুব একটা কথা বলতে, মানে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না, মানে প্রশ্ন, মানে নিজের থেকে কোনো কিছু উনি বলতেন না। আর আমার মনে হয় উনি একটু লাজুক প্রকৃতির ছিলেন, শাই ছিলেন, এটাও একটা কারণ হতে পারে। তো যাই হোক, আমাদের যেটা কাজ, আমরা তো মানে প্রশ্ন করে করে আমাদের যে আহ, জানার ব্যাপার সেগুলো জানার চেষ্টা করি। তো একবার আমার মনে আছে, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো এর এর মধ্যে ইতিমধ্যে কয়েকবারই ওনার সঙ্গে যোগাযোগ হয়েছে, ফলে উনি আমাকে বেশ ভালোভাবে চিনতেন আর কি তখন। তো
তো একবার দেখা করতে গেলাম আমাদের আমার এখানে আমি নিউ ইয়র্ক। আরেকটু কথা বলে নিই, আরেকটু কথা বলে নিই। তখন তো ধরেন আপনার যদি সেটা 84 টোর হয়, তাহলে উনি তখন মাত্রই রাজনীতিতে এসেছেন আর কি। তো ওই সময়ে ওনার সঙ্গে কথা বলে আপনার কাছে ওনাকে মানে রাজনীতিবিদ হিসেবেই বেশি মনে হয়েছে, নাকি একজন গৃহবধূ হিসেবে মনে হয়েছে ওনার কথাবার্তা? না না, তখন তো ওনার তো ট্রানজিশন ফেজ আর কি। তখন জি যেটা বললাম, উনি উনি নিজে তেমন কোনো কথা বলতেন না, মানে বিশেষ করে জি কোনো রাজনৈতিক জটিলতা বা অর্থনীতির কোনো ব্যাপারে উনি একদমই মানে সে ব্যাপারে কথা বলতে চাইতেন না। তো সেটা উনি ওনার সীমাবদ্ধতা গুলো উনি জানতেন, এবং মানে আমরাও তাকে কোনো বিব্রতকর প্রশ্ন করতাম না এগুলো নিয়ে, অন্তত আমি করি নাই। হ্যাঁ, তো আমার আচ্ছা যেগুলো তার দল সম্পর্কে, যদি তার দল ক্ষমতায় আসে কিভাবে কি করবে, এই সাধারণ কথাবার্তা গুলো বলতো। তো একদিন ওনাকে একটু ইজি করার জন্য আমি একদিন জিজ্ঞেস করছিলাম, আচ্ছা ম্যাডাম, কিছু যদি মনে না করেন, আপনার জিয়াউর রহমানের সঙ্গে আপনার বিয়েটা কিভাবে হলো? তো উনি হুম একটু হুম মুস্কি বললেন যে এটাও কি আপনাদের জানতে হবে? তা আমি বললাম যে আমরা তো সাংবাদিক, যেহেতু আপনি আপনি এখন জাতীয় পর্যায়ের নেতা নেত্রী, তো এই জন্য মানুষের হুম একটা আগ্রহ থাকে, আর আমাদের কাজ হলো আপনাদের হুম সঙ্গে কথাবার্তা বলে মানুষের আগ্রহ মানে ইন্টারেস্টটাকে মিট হুম করা। তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে। তখন উনি বললেন যে এটা তখন পাকিস্তানের বিয়ের সময়, তো যে আমি একদিন বাসার থেকে সবাই, যতদূর আমার মনে পড়ে, উনি বলছিলেন যে আমি তখন ফার্স্ট ইয়ারে মনে হয় পড়ি। তো আমি বাসার থেকে কলেজ থেকে বাসায় ফিরেছি বিকেলের দিকে, 4টার দিকে, যে আমি ড্রয়িং রুমে ঢুকে দেখি একজন ইয়াং একটা ভদ্রলোক বসে আছে। তো আমি তো ওনাকে চিনি না। তো যাই হোক, আমি সালাম দিয়ে আমি ভিতরে গেলাম। তো আম্মা বললেন যে এটা হলো জিয়াউর রহমান, সে পাকিস্তান আর্মির ক্যাপ্টেন। তো এখন হুম দিনাজপুরে পোস্টিং আর কি, আর সে আমাদের দূর সম্পর্কের আত্মীয়, এই জন্য আমাদের সাথে দেখা করতে আসছে। তা তুই একটু মানে হাত মুখ টুক ধুয়ে ওনার জন্য একটু নাস্তা টাস্তা আমি রেডি করছি, ওটা ওনাকে নিয়ে দে। তো বললেন যে এইভাবে আমি ওনার সামনে গেলাম, যাওয়ার পরে তারপরে আহ, কথা মানে দু একটা সাধারণ কথাবার্তা হলো আর কি। তো আমি খুব অস্বস্তি বোধ করছিলাম, যা হয় একটা ইয়াং মেয়ে আর কি। তো জিয়াউর রহমানও খুব কম কম বললেন যে উনিও খুব কম কথা বলছেন। তো এরপরে আমি ঘর থেকে চলে যাই। ঘর থেকে চলে যাওয়ার পরে কিছুদিন পরে আমার মা আমাকে বললেন যে এর সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি আমরা। তো তখন তো মেয়েদের খুব একটা সে ছিল না, হ্যাঁ না বলার, তো বাবা যারা ঠিক করেছে। তা আমি আবার রসিকতা করে বললাম যে ম্যাডাম, তার মানে আপনার সঙ্গে কি কোনো মানে কোনো অ্যাফেয়ার ট্যাফেয়ার সম্পর্ক ছিল না? তো উনি একটু বললেন যে আয় কি বলতেছেন, এটা আমার সঙ্গে তো তার প্রথমই দেখা হলো, তারপর তো বিয়েই হয়ে গেল। যাই হোক, এটা আমি ওনাকে ইজি করার জন্য এই কথাগুলো মানে জিজ্ঞেস করেছিলাম আর কি। তারপরে তো যাই হোক, উনি মৃদু হেসে এগুলোর উত্তর দিলেন। তো তারপরে মূল কথায় যখন আসলাম, তখন যে উনি আহ, মানে রাজনীতিতে আসলেন, দল কিভাবে চালাবেন, এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। তো যাই ওনার যারা অ্যাডভাইজার ছিলেন, সিনিয়র নেতারা ছিলেন, তারা মানে দেখতাম যে ওইখানে এসে ওনার সাথে কথাবার্তা বলতেন। তো এরপরে যেটা হলো, আহ এরশাদের পুরোটা সময় তো উনি আন্দোলনে ছিলেন, এরশাদ বিরোধী আন্দোলন, তখন শেখ হাসিনাও তার সঙ্গে ছিলেন। তো এরপরে 1986 সালে আপনার হয়তো মনে আছে যে তখন সংসদ নির্বাচন দিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। তো জি সেখানে দুই দলই, আওয়ামী লীগ এবং বিএনপি, তারা দুজনই দল থেকে ঠিক করলো যে তারা এই নির্বাচনে অংশ নেবে না। তো যে কোনো কারণেই হোক, অনেকে বলে যে ষড়যন্ত্রের মাধ্যমে, অথবা শেখ হাসিনার এরশাদের সাথে আহ, একটা গোপন চুক্তি করে সেই ইলেকশনের 2 দিন আগে উনি ঘোষণা দিলেন যে আমরা ইলেকশন করব। কিন্তু খালেদা জিয়া এটাকে রিফিউজ করলেন। উনি বললেন যে না, আমাদের একটা কমিটমেন্ট হয়েছিল, আমি এই ইলেকশনে পার্টিসিপেট করতে পারি না। এই তখন থেকে ওনার আপসীন নেত্রী, যে তার যে একটা মানে খেতাব উনি পেলেন, এই তখন থেকেই সেটা শুরু হলো। এবং তারপর আচ্ছা থেকে আচ্ছা উনি এরশাদ যতদিন ক্ষমতায় ছিলেন, উনি কখনোই মানে কোন ষড়যন্ত্রের মাধ্যমে বা গোপন চুক্তির মাধ্যমে
ওই সরকারের সঙ্গে তিনি কোনো আপোষ করেন। তো এই এই হচ্ছে, যাই হোক তারপরে 1991 সালে যখন ইলেকশন হলো, প্রথম ইলেকশন জাস্টিস শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে, তখন তো এরশাদের পতনের পরে, তখন উনি অনেকেই ধারণা করেছিল যে আওয়ামী লীগ ক্ষমতায়। 91 সালে এই ইলেকশনের সময় আপনি তখন কোথায় চাকরি করেন? আমি তখন নিউ ইয়র্ক টাইমস এবং লন্ডন গার্ডিয়ানের করেসপন্ডেন্ট, মানে ফুল ফ্লেজেড করেসপন্ডেন্ট। আচ্ছা, তখন আপনি আর ঢাকার কোনো পত্রিকায় নেই? না, তখন আমি ঢাকার কোনো পত্রিকায় কাজ করি না। আর আর যেটা হলো, মানে আমাকে তখন ওই দুই দল থেকে, মানে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দল থেকে আমার সঙ্গে খুব তারা যোগাযোগ করতো। তার কারণ যেহেতু আপনি নিজে জানেন যে নিউ ইয়র্ক টাইমস বা গার্ডিয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ পত্রিকা ইন্টারন্যাশনালি, তো তারা আমাকে কাল্টিভেট করতে চাইতো, যে তাদের খবর ওখানে যাক, তাদের বিদেশে তাদের ইমেজ ভালো, এগুলো করতো তারা। তো এই কারণে আমার একটু গুরুত্ব তারা দিত আর কি। তো আমি অ্যাপয়েন্টমেন্ট আমার চাইলেই সঙ্গে সঙ্গে দিয়ে দিত। তো যাই হোক, ইলেকশনের পরে আপনার মনে আছে, আমি জানি না আপনার স্মরণ আছে কিনা, মানে সবাই ধরে নিয়েছিল যে ওই ইলেকশনে আওয়ামী লীগ জিতবে 91। আমার মনে আছে, আমি 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 আচ্ছা, তখন সাংবাদিকতা করি অলরেডি। হ্যাঁ। তো যাই হোক তখন, এবং এতটাই সবাই আমি নিশ্চিত একটু ছিল। আমি মাঝখানে থামাই আপনাকে। এটা হলো যে ইলেকশনের আগে আগে যে কথাটা আপনি বললেন যে সবাই ধরে নিয়েছিল যে আওয়ামী লীগই জিততেছে, কিন্তু তখন যে ইলেকশনের আগে যে আপনি বেগম খালেদা জিয়ার সঙ্গে দু একবার দেখা করেছেন, কথা বলেছেন, তখন ওনার কথাবার্তায় কি আপনার মনে হয়েছিল যে ওনারা কনফিডেন্ট যে ওনারা জিততে যাচ্ছেন, জিতবেন? না, না, কনফিডেন্ট তো একেবারেই ছিলেন না। এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আপনাকে বলি, একটু অনেকেই হয়তো অনেককে স্মরণ করিয়ে দিই, যে উনি ইলেকশনের পরের দিন উনি হরতাল ডেকেছিলেন বেগম জিয়া। আগে থেকে রেখেছিলেন। আগের থেকেই যে উনি হরতাল ডাকলেন, এবং পরে আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি হরতালটা ডাকলেন কেন? বলে না, এটা রিগিং হবে, আমাদেরকে জোর করে হারাবে এটা। তো যা হোক, ইন্টারেস্টিং ব্যাপার হলো, যখন ইলেকশনটা হলো এবং ইলেকশন তো খালেদা জিয়া জিতে গেলেন, বিএনপি ক্ষমতায় আসলো, তো এটা তারা চিন্তাই করতে পারেন নাই যে তারা ক্ষমতায় আসবে। সত্যি কথা বলতে কি, তারা মোটেই কনফিডেন্ট ছিল না। তো এই জিনিসটা একটু স্মরণ করিয়ে দিতে চাই, যে যাই হোক, আপনি যেটা একটু আগে যে প্রশ্নটা করছিলেন যে ওনাদের তখন মানে মনের অবস্থা কেমন ছিল, একেবারেই মানে তারা যে ইলেকশনে জিতবে তারা চিন্তাই করতে পারে। তো যা হোক, ওই যে শেখ হাসিনা যে 86 সালে ইলেকশনে যোগ দিয়েছিল, মানে এরশাদের ইলেকশনে, ওইটা মানুষ মনে রেখেছিল। তো সেই জন্য চিন্তা করলো যে খালেদা জিয়া তো অ্যাটলিস্ট এই কাজটা করে নাই, স্বৈর শাসকের আদালতে কোনো ইলেকশনে যায় নাই, সেরকম জন্য তার ফলাফল মানে ওটা ওইদিকে গেল। তো ভালো কথা। তারপর ইলেকশন হলো একদিন, আমার মনে আছে এটা, উনি আমাকে তখন খুবই, মানে আমার পছন্দ করতেন উনি আমাকে খুবই। আর একটা কথা, যেহেতু ওই আমার সঙ্গে অনেক বিদেশি সাংবাদিকরা আমার সঙ্গে যেত ওনাকে ইন্টারভিউ করার জন্য, তো বেগম জিয়া সবসময় আমাকে বলতেন যে আপনি ট্রান্সলেশনটা করবেন, হ্যাঁ, আপনার ইংরেজি খুব ভালো। হ্যাঁ। তো বিএনপিরও কয়েকজন যারা ছিল তার, ওনার সহকর্মীরা, তাদের মধ্যে ভালো ইংরেজি জানতো অনেকেই, কিন্তু উনি কেন জানি না আমাকে বলতেন যে আপনি এই ট্রান্সলেশনটা আপনি করবেন। তো যাই হোক, ইলেকশন হওয়ার পরে আমাকে তখন মনে হয় এই সম্ভবত প্রায় 40 দিনের মতো, তখন তখন জাস্টিস শাহাবুদ্দিন তখন প্রেসিডেন্ট, মানে এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, মূল ক্ষমতা তার কাছে। খালেদা জিয়া আহ, আহ, মানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তো আমার কাছে একটা অদ্ভুত ব্যাপার লাগলো, ইলেকশন হওয়ার 1 সপ্তাহ আগে ওনার সঙ্গে আমি দেখা করতে গেছিলাম ওই মুস্তাফিজুর রহমান সাহেবের বার্তায় এক জাপানি সাংবাদিক কলিগকে নিয়ে। তো উনি তো খুব সাদামাটা কাপড় চাপড় পরতেন, কোনো মেকআপ টেকআপ তেমন আমি আমার অন্তত দেখি নাই কখনো। তো এটা ওই আমার জাপানি কলিগ বের হয়ে বললো যে উনি তো খুবই একটা সিম্পল মানুষ। তো আমি বললাম হ্যাঁ, আপনাকে তো আমি বেশ কিছুদিন থেকে মানে ওনাকে ইন্টারভিউ করছি, তো উনি এরকমই কাপড় চোপড় পরেন, মানে কোনো বেশভূষা উনি বিলাসিতা করেন না। তো ইন্টারেস্টিং ব্যাপার হলো, 19 মার্চ 1991 সালে উনি শপথ নিলেন প্রধানমন্ত্রী হিসেবে। তো শপথের দিন আমি টিভিতে দেখলাম যে উনি চশমা পরেছেন, চশমা পরা এবং ওনার চুল পাস করা। মানে এটা দেখে আমার কাছে একটু
মানে আমি একটু মানে অবাক হয়ে গেলাম যে কি ব্যাপার, মানে এক সপ্তাহ আগে তোমার সাথে আমার দেখা হলো। আমি গত 10 বছর থেকে ওনাকে আমি ফলো করতেছি, প্রায় 10 বছর, মানে 83 থেকে মানে 7-8 বছরের মতো। তা ওনাকে তো আমি এই চশমা কোনো সময় পড়তে দেখি নাই, তুমি এটা কেন করলেন? পরে যেটা বুঝতে পারলাম যে তার যারা মানে পারিষদ মানে তার যারা দলের লোকজন ছিলেন তারা হয়তো বলেছেন যে ম্যাডাম আপনাকে তখন একটু একটু ভাব গম্ভীর ভাবে উপস্থাপন করতে হবে, চশমা টশমা পড়লে আপনাকে একটু পার্সোনালিটিটা বাড়বে আপনার, আপনি শাড়ি টাড়ি সুন্দর করে পরবেন, তারপরে চুল পাফ করবেন, চুলের দিকে উপরের দিকে খুব ইয়ে করে চুল করে। তো এগুলো দেখে আমার কাছে খুবই মানে যে একটা মানুষ রাতারাতি এরকম ভাবে পরিবর্তন হয়ে গেল কি বল। তো যা হোক, এইটা আমি আর ওটা নিয়ে কোনো কথা বলি নাই। পরে আহ, তখন তার পিএস ছিলেন সামিউদ্দিন আহমেদ। তো জি। তো সামির ভাই একদিন আমাকে ফোন করে বললেন যে এরকম আরশাদ, উনি আমাকে আগে থেকে চিনতেন, মানে আমাকে তুমি তুমি বলতেন। তো যে এরকম প্রধানমন্ত্রী ইয়েতে যাবেন, কি বলে, হারারে, কমনওয়েলথ সামিটে মানে অ্যাটেন্ড করার জন্য। তো তোমাকে আমরা যোগ করেছি, এটা মানে তুমি ডেলিগেশনে যাবে। তা আমি জিজ্ঞেস করলাম যে সামি ভাই আমাকে কি মানে কোন ক্রাইটেরিয়াতে আপনি আমাকে নেবেন? তো উনি বলতেছে যে না না, তোমার তো খুব কন্ট্রিবিউশন আছে, তুমি এরশাদ বিরোধী আন্দোলনের সময় অনেক লেখালেখি করছো বিদেশে, এইটা আমরা নোটিস করেছি তখন। তো এই জন্য আহ, এবং ম্যাডাম নিজেই বলেছে তোমার কথা। তো আমি তো বললাম যে আমি তো খুব অনার্ড ফিল করতেছি যে আপনারা আমাকে বিদেশে যাওয়ার জন্য ওনার সাথে ই করছেন, তো আমি তো যাবো না এটাতে। তো বললো কেন? আমি বললাম দেখেন, আমি একজন সাকত, তারপর তুমি তো অনেক ভালো কাজ করছো। আমি বললাম দেখেন, আমি কোনো এক্সট্রাঅর্ডিনারি কাজ করি নাই, আমার কাজ হলো এটা, এই জিনিসগুলো দেখা এবং রিপোর্ট করা, আমি সেটাই করেছি। আমি এটার জন্য কোনো বেনিফিট পাওয়ার কোনো যোগ্যতা আমার নাই। তো বললো যে তুমি যাবে না? আমি বললাম যে না। আমি বললাম যে আমি যদি যাই তাহলে নিউ ইয়র্ক টাইমস আমাকে স্যাক করবে, তার কারণ তারা বলবে যে তুমি আমাদের পারমিশন ছাড়া কেন গেছো তার সাথে। হ্যাঁ। তো যাই হোক, আমি আর যাইটাই নেই। তখন আমি সাবির ভাইকে বললাম যে দেখেন, আল্লাহর ওয়াস্তে আপনারা একটা কাজ করেন, যে হোসেন মোহাম্মদ এরশাদ ছিল স্বৈর শাসক, তার এই সাংবাদিকদের ঘুষ দেওয়া, জমি দেওয়া, প্লট দেওয়া, বিদেশে চাকরি, এগুলো তার করতে হইতো। কিন্তু উনি একটা ক্লিন ইলেকশনের মাধ্যমে ডেমোক্রেটিক ভাবে নির্বাচিত হয়ে উনি ক্ষমতায় আসছেন। আপনাদের তো এইভাবে এই সাংবাদিকদের ঘুষ দেওয়ার কোনো দরকার নেই, আপনারা এটা করেন না। তখন আমি আরো বললাম যে দেখেন, বিচার বিভাগ এবং সংবাদ সংবাদ মাধ্যম, এই দুটো জিনিসকে আপনারা কলুষিত করবেন না। যদি করেন তাহলে দেশের সাধারণ মানুষের আর যাওয়ার জায়গা থাকবে না কোথাও। তো কে শোনে কার কথা? তো ওই তারপরে তো ওই দালালি শুরু হইলো, সাংবাদিকরা এই জমি নেয়, বিদেশে চাকরি, এটাই এটা। তারপরে আরেকটা ঘটনার কথা বলি, এটাই ইন্টারেস্টিং ঘটনা। এটা হলো যে উনি 39 দিনের মাথায় মানে চিটাগং এলাকা, চিটাগং কক্সবাজার এলাকায় একটা খুব বড় ধরনের ঘূর্ণিঝড় হয়। সেই ঘূর্ণিঝড়ের সাংঘাতিক ক্ষয়ক্ষতি হয় আর কি, মানে সমস্ত কমিউনিকেশন কাট অফ হয়ে যায়। কি হচ্ছে, ওখানে কি হয়েছে, কেউ কিছু জানতো না। তখন লন্ডন গার্ডিয়ানে আমার ফরেন এডিটর আমাকে ফোন করে বললেন যে আরশাদ, যেভাবে হোক তুমি ওইখানে যাওয়ার চেষ্টা করো। তো আমি জানতাম যে প্রধানমন্ত্রী ইয়েতে যাবেন, ওটা ভিজিট করতে যাবেন আর কি, ওই হেলিকপ্টারে। তো আমি সকালবেলায় উঠেই আমি ওই তেজগাঁ এয়ারপোর্টে গেছি আর কি। গিয়ে দেখি অনেক সাংবাদিক ওখানে বসা। তারপরে সাবি ভাইকে আমি বললাম, সাবি ভাই আমরা কি, যে আপনি কোনোভাবে আমাকে হেলিকপ্টারে ওনার সঙ্গে দিতে পারেন কিনা? তো বললো যে আচ্ছা দেখছি। তো উনি কিছুক্ষণ পরে এসে বললেন যে একজন মাত্র সাংবাদিক যাবে এবং সেটা আরশাদ মাহমুদই যাবে, বিকজ আমাদের বিদেশে এটার কাভারেজ দরকার। হ্যাঁ। এবং উনি যেহেতু লন্ডন গার্ডিয়ান এবং নিউ ইয়র্ক টাইমস এর করেসপন্ডেন্ট, এই জন্য ওনাকে আমাদের মানে সঙ্গে দিতে হবে। তো বেগম জিয়ার হেলিকপ্টারে উনি সামনে বসা, আমি ঠিক এক্স্যাক্টলি তার পেছনে ছিটে। তো উনি আমাকে দেখেই জিজ্ঞেস করলেন, ও আপনি আসছেন? আমি বললাম জি ম্যাডাম। তো যাই হোক, আর কোনো কথা, উনি তো এমনি খুব কম কথা বলেন, মানে স্বভাবগত ভাবে উনি খুব কথা কম বলেন। তো পরে আমরা কক্সবাজার এয়ারপোর্টে নামলাম হেলিকপ্টার নিয়ে। তো নামার পরে আমি দেখলাম, মানে নামার সঙ্গে সঙ্গে দেখলাম যে ওনার চেহারা টেহারা কেমন জানি হয়ে গেল। উনি ঠিক মানে চিন্তাই করতে পারেননি যে এরকম একটা ব্যাপার হবে। তো আমাকে তখন ওই লোকাল সাংবাদিক যারা ছিল ওখানে, তারা আসলো, এসে জিজ্ঞেস করছে যে ম্যাডাম আপনি এখন
যে আপনার অনুভূতি কি, কি বলতে চান। তো উনি সত্যি কথা বলতে কি, উনি তো মাত্র মানে একটা পদ থেকে মাত্র প্রধানমন্ত্রী হয়েছে, ওনার তো কোনো আইডিয়াই নেই এই সমস্ত সব, মানে কি বলবেন। তো উনি যেহেতু আমাকে খুব ভালোভাবে চিনতেন, এবং আস্তে আস্তে আমার মানে কানের মেসেজ করে, আসলে সাহেব কি বলবো বলেন তো। তা আমি বললাম যে ম্যাডাম, আপনি একটা কাজ করেন, আপনি বলেন যে আমাদের এখন বিদেশি সাহায্যের দরকার। এটা একটা মানে খুব প্রলয়ঙ্করী বিপর্যয় হয়েছে, কোন ঘূর্ণিঝড় আমাদের। তা উনি সেই কথাটাই বলবেন, বলার পরে তো এটা মানে রিপোর্টেড হলো। তারপরে আমরা তো একসাথে মানে আবার ঢাকায় ফিরে আসলাম একই ইয়েতে। তো আসার পরে যাই হোক, আর তারপরে তো আরো ওনার সাথে আমার দেখা সাক্ষাৎ হয় না। তো এর মধ্যে প্রথম যেদিন জাতীয় সংসদের অধিবেশন শুরু হলো, মানে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী আর বিরোধী দলের নেত্রী হলো শেখ হাসিনা। তো এটা একটা ঐতিহাসিক ঘটনা, তা আমরা সবাই কাভার করতে গেলাম সেটা। তো যেহেতু উনি প্রধানমন্ত্রী হয়েছেন, এই জন্য আমি আর কোনো মানে ওনার মানে উপযাচক হয়ে ওনার সঙ্গে আর দেখা সাক্ষাৎ করতে চাইনি। তো উনি তখন ওই মানে পার্লামেন্টের ভিতরে ঢোকার জন্য উনি আসছেন ইয়ে করতে, কি বলে, ওই ওনার যে সংসদ নেত্রীর যে অফিস, ওখান থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে উনি ওই মেন অ্যাট্রিয়ামে যাচ্ছেন। তো আমি ওটা দেখে আমি দেখলাম যে উনি আসছেন সামনের থেকে, আমি তাড়াতাড়ি করে পেছনের দিকে সরে একটা কোণার মধ্যে দাঁড়িয়ে আছি। তো উনি আমাকে দেখছেন, দেখার পরে ওই মানে হাঁটার মধ্যে থেমে গেছেন উনি ওখানে। থেমে যেয়ে বলতেছে, হাত আঙ্গুলের হিসাবে, আশ্বাস সাহেব আপনি এদিকে আসছেন। তো বলছেন যে আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন। তাই আমি বললাম যে ম্যাডাম, ওই আমরা তো যাবো, আপনি গেলে আমরা ভিতরে যাবো সবাই। তখন উনি বললেন যে আচ্ছা, আমি প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনি তো একবার আমার সাথে দেখা করতে আসলেন না। তো আমি বললাম যে দেখেন, কত লোক দেখা করতে আসলো, আপনি তো আসলেন। তা আমি বললাম, ম্যাডাম আপনি যখন প্রধানমন্ত্রী, আপনি কত ব্যস্ত থাকেন, আপনাকে আমার মানে কোনো কারণ ছাড়া কি আপনার কাছে আমি যেতে পারি? বলে আপনি কি কখনো ফোন করেছেন আমাকে, আমার অফিসে কি ফোন করেছেন, আপনি বলেছেন যে আপনার আপনি আমার সঙ্গে দেখা করতে যান? বললাম যে না ম্যাডাম, আমি তো বলি নাই। তো তখন তার প্রাইভেট সেক্রেটারি টু মানে ছিল ওই মোসাদ্দেক আলী ফালু, কেমন। তো ফালু তার সঙ্গে সঙ্গে আসতেছে আর কি। তো ওই ফালু আর অন্যান্য সবাই যারা ছিল, তারা মানে আমাকে চিন্তা করতেছে আমি একটা মানে সাংঘাতিক ইম্পর্টেন্ট, প্রধানমন্ত্রী দাঁড়িয়ে গেছে আমাকে দেখে। তো সে চিন্তা করছে যে আমি খুবই একটা ইম্পর্টেন্ট লোক আর কি। তো ফালু যেহেতু আমাকে আগে থেকে চিনত, তো ফালু তাড়াতাড়ি বলতেছে যে আশরাফ ভাই, আপনি মানে আমাকে অ্যাপয়েন্টমেন্টটা আমি তো ঠিক করি, তা আপনি বলেন আপনি কি কালকে আসতে চান? কালকে আপনি মোটামুটি ফ্রি আছে। তো আমি বললাম যে ফালু, শোনেন, আমি মানে যখন ইয়ে হয় আমি একটা সময় বের করে আমি আসি। তো সত্যি কথা বলতে কি, আমি আর যাইনি। হুম, যাই নাই একটা কারণে, আমি মনে করেছি যে কোনো বিশেষ করে যারা নেতা নেত্রী হবেন, তাদের যারা ক্ষমতায় গেলে তাদের থেকে দূরে থাকার। তার কারণে একটা ব্যক্তিগত সম্পর্ক হলে তখন হয় কি, তারা তো ক্ষমতায় গেলে মানুষ নানান রকমের কাজকর্ম করে, অপকর্ম করে, তো এগুলো তো আর লিখতে পারবো না। একটা একটা মানে বিবেকে লাগবে যে ওনার সাথে আমার এত সম্পর্ক, এই জন্য আমি তাদেরকে অ্যাভয়েড করি আর কি সাধারণত। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, তারা যখন বিরোধী দলে থাকে তখন আমাদের খুব বন্ধু থাকে, কিন্তু সরকারে গেলেই চেহারা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এটা আমি লক্ষ্য করেছি। ওই এনিওয়ে, তো যে কথাটা আচ্ছা বলছিলাম। আশাদ ভাই, আমি আমি কি একটু অন্য প্রসঙ্গে যেতে পারি? আপনি তো অনেক স্মৃতি আপনার সঙ্গে মোটামুটি একটা পর্যায়ে দেখলাম। তো এখন আমি একটু অন্য একটা প্রসঙ্গে যেতে চাই। আপনি তো তাকে অনেকদিন ধরে দেখছেন, ওনার যে সর্বশেষ যে অবস্থাটা, মানে এই মানে 2008-এ শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর, ক্ষমতায় আসার পর ওনার সঙ্গে যে আচরণগুলি করা হলো, ওনার বিরুদ্ধে যে মামলা হলো, দুটো মামলায় ওনার যে সাজা হলো, এবং সাজাগুলির পর তারপর ওনার যে গৃহবন্দী থাকা, এই যে এই যে অধ্যায়টা, এই অধ্যায়টাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করেন? প্রথম কথা হলো যে 2001 সালের মানে দ্বিতীয়বার তৃতীয়বার অ্যাকচুয়ালি ক্ষমতায় আসার পরে ওনার সঙ্গে আমার আর দেখা হয় না, এটা একটু বলে নেই কনটেক্সটটা। জি। আমি ওই হাওয়া ভবন নিয়ে লেখালেখি লিখেছিলাম আর কি। এটাতে তৎকালীন মানে তারেক রহমান অত্যন্ত আহ, ক্ষুব্ধ হয় এটি লেখা নিয়ে, এবং আমাকে আহ, তারা বিভিন্ন ভাবে হয়রানি করতেছিল। তো এর মধ্যে তখন প্রধানমন্ত্রীর অফিসের একজন গুরুত্বপূর্ণ আমলা কর্মকর্তা, উনি আমার দীর্ঘদিনের
পরিচিত এবং আমার বন্ধুই ছিলেন। উনি আমাকে বললেন যে আরশাদ, আপনাকে তো এরা, আপনি দাওয়াত দিলে যান না, আপনি কোনো প্লট নেন না, তো এরা আপনাকে নিয়ে বিপদে আছে, আর আপনি এই সমস্ত লিখতেছেন, এখন তারা ভীষণ খেপে গেছে, তো আপনি আপনাকে কিন্তু এরা মেরে ফেলবে, আপনি তাড়াতাড়ি করে দেশ থেকে চলে যান। আচ্ছা, তো তখন যখন ওই লেভেলের একটা কর্মকর্তা আমাকে এই কথাটা বললো, সত্যি আমি খুব শঙ্কিত হয়ে পড়লাম যে আসলেই হয়তো মানে ব্যাপারটা সিরিয়াস। তো যাই হোক, পরে আমি মানে আমেরিকাতে চলে যাই। তারপর পর থেকে আমার তো আর দেখা সাক্ষাৎ হয়নি। তারপরে আমি যখন ফিরে আসি, তাহলে আপনি আমেরিকা গেলেন কবে, কোন ইয়ারে? এটা 2002 সালে, মানে আমার ওই হাউ হনে লেখাটা ছাপা হয়েছিল 2002 সালের জুন মাসে। আর কোথায় জুন ছাপা মাসের হয়েছিল? পর, হ্যাঁ, তো ওই তারপর ওটা কোথায় ছাপা আমি, হয়েছিল? এটা আউটলুক ম্যাগাজিন ইন্ডিয়ার ওখানে ছাপা হ্যাঁ হয়েছে। হ্যাঁ, আউটলুক, রাইট রাইট, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এইটা আবার করেছে কি ইনকিলাব পত্রিকা, এটা আবার মানে এই ছেপেছে তাদের ফ্রন্ট পেজে অনুবাদ করে। তো আচ্ছা স্বাভাবিকভাবে আচ্ছা। সাংঘাতিকভাবে এটা রিপারকাশন দিচ্ছে সাংঘাতিকভাবে। তো তখনই আমাকে বলা হইলো যে সে, আর ওই বিএনপি পন্থী কিছু সাংবাদিক আমাকে গালিগালাজ করতেছিল ফোন টোন করে আর কি, যে আপনার এত বড় সাহস, আপনি আমাদের নেতার বিরুদ্ধে, মানে তারেক রহমানের সম্পর্কে। আমি বললাম যে দেখেন, আমি তো ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম সাংবাদিকতার নীতিমালা মেনে, তো উনি তো আমার কোনো, মানে আমার কোনো প্রশ্নের জবাব দেন নাই, সেই জন্য আমি লিখেছি এটা। আর তখন তো শাহ ভবন খুব আলোচনায় ছিল। জি তো তারপরে যেটা হলো, আমি তো আমেরিকায় চলে গেলাম, 2008 সালে আসলাম। আসার পরে তখন তো খালেদা জিয়া নাই, মানে বিএনপি সরকার তো তখন তত্ত্বাবধায়ক সরকার ছিল। তো এরপর থেকে আমার সঙ্গে আর ওনার কোনো দেখা সাক্ষাৎ হয়নি। তো জি। পরে যখন, আপনি এই হাসিনা অধ্যায়টা বলেন, এটা একটু একটু সংক্ষেপে বলবেন। হ্যাঁ এই যে হাসিনার যে অধ্যায়টা, হাসিনার দায়িত্ব নেওয়ার পরে ওনার সঙ্গে যে আচরণটা করা হলো, এবং হ্যাঁ, উনি আমি যে, সেটাই বলার চেষ্টা করছি। তো এটা তো অত্যন্ত গর্হিত একটা কাজ হয়েছে, এবং কেন হয়েছে এটা আমরা সবাই জানি, বিকজ হাসিনা ওনাকে ওনাকে সহ্য করতে পারতেন না। তো তাকে নানান ভাবে হয়রানি করা, তাকে শাস্তি দেওয়া, তাকে যত রকম পেরেছে সবকিছু করেছে। হ্যাঁ, যাতে করে যা মানে রেজাল্টটা হলো কি দেখেন, আজকে হাসিনা কোথায় আর খালেদা জিয়া কোথায়। আমি খালি দুদিন থেকে একটাই জিনিস চিন্তা করছি, যে হাসিনা যদি কোনোভাবে এখন ক্ষমতায় থাকতো, তো হাসিনা, খালেদা যে এইভাবে মারা যেত, এবং তার তো জানাজার তো প্রশ্নই আসে না, এবং তাকে হয়তো মানে পুলিশি প্রহরা তাকে কোথাও দিয়ে মানে কবর দেওয়া হতো। তো দেখেন মানুষের মানে নিয়তির কি পরিহাস, যে আজকে তিনি ইন্ডিয়াতে যে বসে আছেন, আর তিনি পাচ্ছেন এমন সম্মান, সমস্ত দেশব্যাপী তাকে নিয়ে মানে খুব মানে কি বলে, মানুষ শোকাহত, শোক প্রকাশ করছে। কিন্তু এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলবো, অবশ্য করে বলবো, যে তার মৃত্যুটা কিন্তু অপ্রত্যাশিত ছিল না। ওনার 80 বছর বয়স হয়েছে, নর্মাল যে বয়সে বয়সে তো মানুষ মারাই যেতে পারে, কিন্তু সংবাদ মাধ্যম এবং কিছু কিছু মানে স্বার্থান্বেষী গোষ্ঠী এটাকে যেভাবে মানে মানে কি বলে ফলাও করে এটা নিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করতেছিল বলে আমার মনে হয়েছে। বিশেষ করে আমি সংবাদ মাধ্যমের কর্মী বা সম্পাদকদের পদে বিরক্ত, যে তারা, উনি তো মানুষ ছিলেন, উনি তো ফেরেশতা ছিলেন না, তো তার তো ভুল ত্রুটিও ছিল, এটাও তো মানে কথা হয়তো এই মুহূর্তে না বলে জিনিসটা তো বলতে হবে। যেমন 1996 সালের 15ই ফেব্রুয়ারির একটা মানে কলঙ্কিত নির্বাচন উনি করেছিলেন। এটা তো আমাদেরকে বলতে হবে, ইতিহাস তো মুছে ফেলা যাবে। তো সেই জন্য আমি বলছি যে এই যে অতি উচ্ছ্বাস, এগুলো ভালো না সাংবাদিকদের জন্য। তারা জি সবসময় নিরপেক্ষ ভাবে জিনিসগুলোকে বিচার করে, চিন্তা করে, সেই কথাটাই বলার চেষ্টা করছি। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আসাদ মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, আমি নিজেও শুনলাম, আমিও অনেক কথাই জানতাম না। আসাদ ভাই আমাদের সিনিয়র জার্নালিস্ট, এবং ওনার অনেক অভিজ্ঞতা, ওনার এই সমস্ত অভিজ্ঞতা শুনলেও কিন্তু আমাদের ইতিহাসকে জানা হয়। খালেদা জিয়ার সঙ্গে ওনার যে অভিজ্ঞতার কথা আমরা শুনলাম, আমিও ওনার মতোই বলবো যে আপনারা খালেদা জিয়াকে ইবলিসও বানান। খালেদা জিয়া একজন মানুষ ছিলেন, এবং উনি মানুষ হিসেবে কেমন ছিলেন সেটাই আমাদের দেখার বিষয়। আমরা মনে করি উনি বাংলাদেশে একটা বড় রাজনৈতিক দলকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন,
এবং উনি যে আপোষহীন ছিলেন সেটাও ওনার বিভিন্ন কাজের মাধ্যমে উনি সেটা প্রমাণ করেছেন। উনি একজন মানুষ হিসাবে মানুষের যেটা পরিণতি, যে পৃথিবী ত্যাগ করে চলে যেতে হয়, উনিও সেটাই করেছেন। ওনার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ওনার প্রাপ্য সম্মানটা দেন। আপনারা সবাই ভালো আল্লাহ থাকবেন। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, এই দোয়া। জি, ওনাকে বেহেশত নসিব করবেন। আমি ওইটাই বলেছি যে ওনার যা প্রাপ্য সম্মান এটাই যেন আল্লাহ দেন ওনাকে। এখন আল্লাহ বিচার করবেন তার ভাগ্যে কি আছে। আমরা সকলের ভালো চাই, আমরা দেশটার ভালো চাই, আমরা দেশের জাতীয় এই দেশের মানুষের মধ্যে যেন একটা ঐক্যবদ্ধ ভাব আসে, সবাই যেন ঐক্যবদ্ধ ভাবে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারি, আমরা সেটা চাই। আমরা প্রতিহিংসা আসলে চাই না। ভালো থাকবেন, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।